আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিকস, একটা আদর্শ উদ্ভিদ কোষের কি কি অংশ রয়েছে। একটা আদর্শ উদ্ভিদ কোষের কি কি অংশ রয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয়। একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি অংশ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি অংশ রয়েছে মানে কোষের সম্পূর্ণ কোষের গঠন নিয়ে আমরা কথা বলতে চাই। এবং এই যে সম্পূর্ণ কোষের গঠন, এটা আলোচনা যদি বুঝতে পারো তারপরে আমাদের সম্পূর্ণ কোষ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা শুরু করে দিব। এটা আমাদের হচ্ছে এই পুরো দ্বিতীয় অধ্যায়ের একটা সামারি বলতে পারো। এটা সবাইকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কাউকে কমেন্টস না করে মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা আদর্শ উদ্ভিদ কোষে দুই ধরনের বস্তু রয়েছে। মৃত বা জড় বস্তু, আর একটা হচ্ছে জীবিত বা সজীব বস্তু। মানে একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কিছু বস্তু আছে যাদের জীবন নাই, আর কিছু বস্তু আছে যাদের জীবন আছে। একটা আদর্শ উদ্ভিদ কোষে দুই ধরনের বস্তু রয়েছে। কিছু বস্তু আছে যাদের জীবন নাই, মৃত, আর কিছু বস্তু আছে যাদের জীবন আছে। তাহলে একটা উদ্ভিদের কোষের মধ্যে আমরা যা যা বস্তু পাচ্ছি, একটা উদ্ভিদের কোষের ভিতরে আমরা যা যা বস্তু পাচ্ছি তার মধ্যে কিছু বস্তুর জীবন আছে, কিছু বস্তুর জীবন নাই। যার জীবন নাই তাকে বলে মৃত বা জড় বস্তু, এবং যার জীবন আছে তাকে বলা হয় হচ্ছে জীবিত বা সজীব বস্তু। তাহলে উদ্ভিদের কোষে জীবিত বস্তুও আছে, আবার মৃত বস্তুও। উদ্ভিদের কোষের মধ্যে জীবিত বস্তুও আছে, আবার মৃত বস্তুও আছে। উদ্ভিদ কোষের মধ্যে মৃত বা জড় বস্তুর নাম হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, যেটা গত ক্লাসে আমি আলোচনা করেছি। উদ্ভিদ কোষের মৃত বস্তুটাই হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। উদ্ভিদ কোষের ভিতরে যে মৃত বস্তুটা আছে সেটাই হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। আর উদ্ভিদ কোষের জীবিত বা সজীব বস্তুর নাম হচ্ছে প্রোটোপ্লাজম। মৃত বস্তুর নাম কোষ প্রাচীর বা সেল ওয়াল। আমার সোজা কথা, গাছের কোষে, উদ্ভিদ কোষে ঢুকে আমি দেখেছি দুই ধরনের বস্তু। জীবন আছে এমন বস্তু প্রোটোপ্লাজম, জীবন নাই এমন বস্তু হচ্ছে কোষ প্রাচীর। তাহলে আমি একটা গাছের কাছে গেলাম, গাছের কোষের ভিতরে ঢুকে বললাম, গাছের কোষের ভিতরে ঢুকে আমি কোষ প্রাচীরকে বললাম, বাবা তুমি কেমন আছো? কোষ প্রাচীর কথা বলে না। প্রোটোপ্লাজমকে বললাম, বাবা তুমি কেমন আছো? প্রোটোপ্লাজম বলে, জি স্যার ভালো আছি। তাহলে প্রোটোপ্লাজম আমার সাথে কথা বলতে পারে, মানে প্রোটোপ্লাজমের জীবন আছে। গাছের ভিতর ঢুকে আমি যখন প্রোটোপ্লাজমের সাথে কথা বললাম, বাবা তুমি কেমন আছো? ও বলে, স্যার আমি ভালো আছি। প্রোটোপ্লাজমের জীবন আছে। আমি কোষ প্রাচীরকে এত জিজ্ঞাসা করলাম, কোষ প্রাচীর তুমি কেমন আছো? ও কোনো কথা বলে না। তারপর আমি বুঝলাম, ও কোষ প্রাচীর তো মৃত বা জড় বস্তু, ওর তো জীবন নাই, ও কথা বলবে কিভাবে? তাহলে একটা আদর্শ উদ্ভিদের কোষে দুই ধরনের বস্তু রয়েছে। কিছু বস্তুর জীবন নাই, মৃত বা জড় বস্তু। এই মৃত বা জড় বস্তুটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, আর যার জীবন আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে সজীব বা জীবিত বস্তু। আসো এখানে একটা উদ্ভিদ কোষের চিত্র এঁকেছি, এখানে যে উদ্ভিদ কোষের চিত্রটা এঁকেছি, উদ্ভিদ কোষের বাইরের এই আবরণটা হচ্ছে তার কোষ প্রাচীর। যেটা মৃত বা জড় বস্তু। তাহলে গাছের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা তার মৃত বা জড় বস্তু। গাছের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা তার মৃত বা জড় বস্তু। গাছের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা তার মৃত বা জড় বস্তু। একটু করে ভিতরে ঢুকবো তো গাছের, আসো তো একটু করে গাছের ভিতরে ঢুকে আসো। গাছের একটু করে ভিতরে ঢুকবো, আসো আমার কাছে। গাছের এই লাল স্তর ভেদ করে যখন কালো স্তরটায় আসলাম, এই কালো স্তরটা হচ্ছে তার কোষ ঝিল্লি। আর একটু ভিতরে ঢুকে আসো তো, আর একটু ভিতরে ঢুকে দেখি সবুজ সবুজ এগুলা কি? সবুজ সবুজ এগুলো তো সাইটোপ্লাজম। সবুজ সবুজ এগুলো তো সাইটোপ্লাজম। আর একটু ভিতরে ঢুকে আসো তো, আর একটু ভিতরে ঢুকি। এই কালো এটা আবার কি? কালো এটা তো নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটার জীবন আছে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটারই জীবন আছে। তাহলে এই তিনটা হচ্ছে সজীব,
এই তিনটা একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। এই তিনটাকে একত্রে বলে প্রোটোপ্লাজম, যেটা সজীব বা জীবিত বস্তু, যেটা সজীব বা জীবিত বস্তু। তাহলে কোষের ভিতরে দুই ধরনের বস্তু, একটা কোষে দুই ধরনের বস্তু, মৃত বা জড় বস্তু, আরেকটা হচ্ছে সজীব বা জীবিত বস্তু। মৃত বস্তুটার নাম হচ্ছে কোষ প্রাচীর, আর জীবিত বস্তুটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জীবিত বস্তু আবার তিনটা অংশে বিভক্ত। আমি তো বুঝে ফেলেছি যে প্রোটোপ্লাজমটা তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে কোষ ঝিল্লি, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। বুঝে ফেলেছি আমি, প্রোটোপ্লাজম তিনটা অংশে বিভক্ত, একটা হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষের ভিতরে দুই ধরনের বস্তু রয়েছে, মৃত বা জড় বস্তু, যেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, আর একটা হচ্ছে জীবিত বা সজীব বস্তু। মৃত বা জড় বস্তুটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, জীবিত বা সজীব বস্তুটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আবার তিনটা অংশে বিভক্ত, দেখে ফেলেছি তো আমি। একটা হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস, তিনটা অংশে বিভক্ত। এবার সাইটোপ্লাজমের ভিতরে আমি ঢুকবো, সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে দেখলাম এটা একটা মাইটোকন্ড্রিয়া, এটা একটা গোলজি বস্তু, এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তিনটা ভিন্ন বস্তু। তাহলে সাইটোপ্লাজমে তো কিছু অঙ্গাণু দেখা যাচ্ছে, সাইটোপ্লাজমে আবার অঙ্গ থাকতে পারে বিভিন্ন। সাইটোপ্লাজমের যে তরল বস্তুগুলা, সাইটোপ্লাজমে দুই ধরনের বস্তু আমি দেখতে পাচ্ছি। কিছু তরল বস্তু, সবুজ তরল লিখেছি আমি তরল বস্তুগুলোকে সবুজ তরল লিখেছি। সাইটোপ্লাজমে দেখি তরল বস্তু, হ্যাঁ সাইটোপ্লাজমে তো তরল বস্তু, সাইটোপ্লাজমের এই তরল বস্তু, সাইটোপ্লাজমের তরল বস্তুকে বলা হয় সাইটোসোল। সাইটোপ্লাজমের তরল বস্তুকে বলা সাইটোসোল। আর সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গগুলো দেখা যাচ্ছে সেই অঙ্গগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তোমরা কেউ মনে করবা না যে আমি বইয়ের বাইরের কোনো পড়া পড়াচ্ছি, সাইটোসোল শব্দটা দ্বিতীয় অধ্যায়ে একবারও নাই, কিন্তু পঞ্চম অধ্যায়ে ক্যালসিয়ামের হচ্ছে অভাবজনিত লক্ষণে তুমি দেখবা সাইটোসোল শব্দটা আছে। তোমরা মনে করবা না আমি বইয়ের বাইরের কোনো পড়া পড়াচ্ছি। তোমরা অনেকে মনে করতে পারো সাইটোসোল শব্দটা তো দ্বিতীয় অধ্যায়ে কোথাও নাই, কিন্তু সাইটোসোল শব্দটা পঞ্চম অধ্যায়ে রয়েছে, তাই আমি সাইটোসোল শব্দটা পড়াচ্ছি। কেউ কষ্ট পাবা না যে সাইটোসোল একটা নতুন শব্দ, এটা কেন আমি লিখলাম। সাইটোসোল লিখলাম তার কারণ হচ্ছে সাইটোসোল পঞ্চম অধ্যায়ে আছে। সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে আমি দেখেছি সাইটোপ্লাজমে দেখি দুই ধরনের বস্তু। সাইটোপ্লাজমের ভিতরে আমি ঢুকে দেখেছি সাইটোপ্লাজমে দেখি দুই ধরনের বস্তু। সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে আমি দেখেছি সাইটোপ্লাজমে দুই ধরনের বস্তু। সাইটোপ্লাজমে কিছু আছে সাইটোপ্লাজমের অঙ্গাণু। সাইটোপ্লাজমের তরল বস্তুগুলোকে বলা হয়, সাইটোপ্লাজমে দুই ধরনের বস্তু, সাইটোপ্লাজমের তরল বস্তুগুলোকে বলা হয় সাইটোসোল। সাইটোপ্লাজমের তরল রসগুলোকে বলে সাইটোসোল। সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই দুইটা মিলে তরল, সাইটোপ্লাজমে আছে কিছু তরল, সাইটোপ্লাজমে আছে কিছু অঙ্গাণু, এই দুইটা মিলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আবার দুই ভাগে বিভক্ত, এটা দুইটা মিলে হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম আবার দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সাইটোপ্লাজমের তরল বস্তু সাইটোসোল, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমে কিছু অঙ্গ আছে, অঙ্গগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমে দুইটা অংশ রয়েছে, সাইটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা সাইটোপ্লাজমের তরল অংশকে বলা হচ্ছে সাইটোসোল, আর সাইটোপ্লাজমে কিছু এই সাইটোপ্লাজমের তরল বস্তু মানে সাইটোসোলে ভাসমান কিছু অঙ্গাণু আছে যাদেরকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমে ভাসমান অঙ্গাণুগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমি আলোচনা করছি একটা কোষের মধ্যে আছেটা, কোষের ভিতরে আছেটা কি জানতে চাই। কোষের ভিতরে কি আছে, কোষের নারী নক্ষত্র আজকে বের করে ছাড়বো।
আজকের ক্লাসটা যে করবে না সে পরবর্তী ক্লাসগুলো বুঝতে কষ্ট হবে। আজকের ক্লাসটা যদি বুঝে যাও পরবর্তী ক্লাসগুলোতে মজা পাবা। তুমি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একটা কোষের ভিতরে দুই ধরনের বস্তু রয়েছে, মৃত বা জড় বস্তু, আর একটা হচ্ছে জীবিত বা সজীব বস্তু। মৃত বা জড় বস্তুটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। মৃত বা জড় বস্তুটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। মৃত বা জড় বস্তুটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। আর জীবিত বস্তু হচ্ছে প্রোটোপ্লাজম। জীবিত বস্তু হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমি কোষের বাইরে থেকে ভিতরে ঢুকবো। আসো কোষের বাইরে থেকে ভিতরে ঢুকে যাই আজকে। কোষের একদম বাইরে কোষ প্রাচীর, একদম বাইরে কোষ প্রাচীর। একটু ভিতরে ঢুকলে কোষ ঝিল্লি, একটু ভিতরে ঢুকলে কোষ ঝিল্লি, আর একটু ভিতরে ঢুকলে সাইটোপ্লাজম, আর একটু ভিতরে ঢুকলে সাইটোপ্লাজম, আরো ভিতরে ঢুকলে নিউক্লিয়াস। চারটা বাইরে থেকে ভিতরে ঢুকে চারটা অংশ পেয়েছি। কোষের একদম বাইরে কোষ প্রাচীর, একটু ভিতরে ঢুকলে কোষ ঝিল্লি, আর একটু ভিতরে ঢুকলে সাইটোপ্লাজম, আর একটু ভিতরে ঢুকলে নিউক্লিয়াস। এই চারটা বস্তু বাইরে থেকে ভিতরে ঢুকতে ঢুকতে চারটা বস্তু পেয়েছি। বাইরে থেকে ভিতরে ঢুকতে ঢুকতে চারটা বস্তু পেয়েছি। একদম বাইরে কোষ প্রাচীর, তার ভিতরে কোষ ঝিল্লি, তার ভিতরে সাইটোপ্লাজম, তার ভিতরে নিউক্লিয়াস। এবার এই চারটা বস্তুর মধ্যে কোষ প্রাচীরটার না কোনো জীবন নাই, শুধু রাসায়নিক পদার্থ দ্বারা মৃত একটা বস্তু। কোষ প্রাচীরটা শুধুই রাসায়নিক বস্তু, সেটার কোনো জীবন নাই। কোষ প্রাচীরের কোনো জীবন নাই। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটার জীবন আছে, মানে এগুলা কোষের জন্য বিভিন্ন কাজ করে এবং উদ্দীপনা প্রদান করে। এই কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটা উদ্দীপনা প্রদান করে, এই তিনটার জীবন আছে। এই তিনটা হচ্ছে প্রোটোপ্লাজম, যাদের জীবন আছে। সজীব বস্তুকে বলা হয় প্রোটোপ্লাজম। সজীব বস্তু, জীবিত বস্তু, কোষের মধ্যে জীবিত বস্তুর নাম প্রোটোপ্লাজম, মৃত বস্তুর নাম কোষ প্রাচীর। কোষের মৃত বস্তু কোষ প্রাচীর, কোষের জীবিত বস্তু প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম তিনটা অংশে বিভক্ত: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম তিনটা অংশে বিভক্ত: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজমে আবার দেখেছি দুই ভাগে বিভক্ত। সাইটোপ্লাজমে আছে তরল রস, সবুজ কালার দিয়ে বুঝাচ্ছি। সাইটোপ্লাজমে রয়েছে তরল রস, সবুজ কালার দিয়ে বুঝাচ্ছি। এবং সাইটোপ্লাজমে কিছু অঙ্গাণু থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজম, এগুলো বিভিন্ন অঙ্গাণু থাকতে পারে। সাইটোপ্লাজমে দুই ধরনের বস্তু থাকতে পারে সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকতে পারে, বিভিন্ন রস। সাইটোপ্লাজমে রস আর অঙ্গাণু রয়েছে। সাইটোপ্লাজমে রসকে বলা হয়, সাইটোপ্লাজমে যে তরল রস রয়েছে, সাইটোপ্লাজমে যে তরল রস রয়েছে, সাইটোপ্লাজমে যে তরল রস রয়েছে তাকে বলা হয় সাইটোসোল। সাইটোপ্লাজমে যে অঙ্গাণু রয়েছে তাদেরকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমের তরল রস মানে সাইটোসোলে, সাইটোপ্লাজমের তরল রস মানে সাইটোসোলে যে অঙ্গাণুগুলো থাকে তাদেরকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাইটোসোল আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজম তাহলে দুইটা অংশের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে অঙ্গাণু। আমি সাইটোপ্লাজমে ঢুকে দেখলাম কিছু অঙ্গাণু সুন্দরভাবে প্যাকেট করা, মানে আবরণী যুক্ত, আর কিছু অঙ্গাণু হচ্ছে খোলা, কোনো আবরণ নাই। কিছু অঙ্গাণু আবরণী যুক্ত বা ঝিল্লি যুক্ত, কিছু অঙ্গাণু আবরণী বিহীন বা ঝিল্লি বিহীন। তুমি যদি বাজারে সুপার শপ থেকে একটা সাবান কিনে নিয়ে আসো, গায়ে দেওয়ার সাবান লাগবে, সুপার শপে যাও। গায়ে দেওয়ার সাবান লাগবে, সুপার শপে যাও। সুপার শপে যেয়ে দেখবা কিছু সাবান সুন্দরভাবে প্যাকেট দিয়ে মোড়ানো, দামি সাবান। তুমি একটা ডাভ সাবান কিনবা, তুমি একটা ডোভ সাবান কিনো, এই সাবানটা সুন্দর প্যাকেট দিয়ে মোড়ানো, দামি দামি সাবান তুমি কিনতেছো প্যাকেট দিয়ে মোড়ানো। কিন্তু মাঝে মধ্যে মণিপুরের রাস্তায় খোলা সাবান বিক্রি করে। তুমি বলবা সুপার শপ থেকে কেনা সাবানটা হচ্ছে ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত, মানে প্যাকেট দিয়ে মোড়ানো, এবং রাস্তায় যে সাবানগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ঝিল্লিবিহীন বা আবরণী বিহীন। তাহলে সাইটোপ্লাজমে দুই ধরনের অঙ্গাণু থাকে, কিছু অঙ্গাণু আছে আবরণী যুক্ত বা ঝিল্লি যুক্ত, কিছু অঙ্গাণু আছে আবরণী বিহীন বা ঝিল্লি বিহীন। তাহলে সাইটোপ্লাজমে ঢুকে আমি দুই ধরনের অঙ্গাণু পেয়েছি, আবরণীওয়ালা প্যাকেটওয়ালা অঙ্গাণু পেয়েছি, আবার আবরণী ছাড়া প্যাকেট ছাড়া অঙ্গাণুও পেয়েছি। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করেন, সাইটোপ্লাজমে দুই ধরনের অঙ্গাণু নিয়ে আলোচনা করছি। আবরণী যুক্ত অঙ্গাণুর সূত্র হচ্ছে মালা অ্যান্ডারসনের প্রেমে গদগদ করে। মালার মতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মালার লতে হচ্ছে লাইসোজোম, অ্যান্ডারসনে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রেমে হচ্ছে প্লাস্টিক, গদগদতে গোলজি বস্তু, আর করেতে হচ্ছে কোষ গহ্বর।
তাহলে আবরণী যুক্ত অঙ্গাণু পরীক্ষায় নৈবিত্তিক আসবে এবং একটা নৈবিত্তিক দ্বিতীয় অধ্যায়ের একটা নৈবিত্তিক আমি ফ্লাশ করে দেই। দ্বিতীয় অধ্যায়ে যে নৈবিত্তিকগুলো থাকবে সেখানে একটা নৈবিত্তিক আমি দিব নিচের কোনটা আবরণী যুক্ত অঙ্গাণু নয়, আমি আরেকটা নৈবিত্তিক দিব নিচের কোনটা আবরণী বিহীন অঙ্গাণু নয়। দ্বিতীয় অধ্যায়ে নৈবিত্তিক একটা ফাঁস করে দিলাম, একটা নৈবিত্তিক দিব নিচের কোনটা আবরণী যুক্ত অঙ্গাণু নয়, আরেকটা নৈবিত্তিক দিব নিচের কোনটা আবরণী বিহীন অঙ্গাণু নয়। তোমার এই সূত্রগুলো শিখলে আবরণী যুক্ত আর আবরণী বিহীন অঙ্গাণু শিখে ফেলতে পারো। আবরণী যুক্ত অঙ্গাণুর জন্য একটা সূত্র মনে রাখো, মালা অ্যান্ডারসনের প্রেমে গদ গদ করে। মালার মতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লতে হচ্ছে লাইসোজোম, অ্যান্ডারসনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রেমে প্লাস্টিড, গদ গদতে গোলজি বস্তু আর করেতে কোষ গহ্বর। প্লাস্টিড আবার তিন প্রকার তোমরা সবাই জানো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আবরণী বিহীন অঙ্গাণু মানে কোন অঙ্গাণুতে কোনো আবরণী নাই, কোন অঙ্গাণুতে কোনো আবরণী নাই, কোন অঙ্গাণুতে কোনো আবরণী নাই। হ্যাঁ, আবরণী নাই এমন অঙ্গাণু খুঁজে পেয়েছি, রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী। রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী মানে রাবেয়া শেখ শেখ হাসিনার বংশের একজন মেয়ে পাওয়া গিয়েছে যার নাম হচ্ছে রাবেয়া। শেখ হাসিনার বংশের একটা মেয়ে পাওয়া গিয়েছে যার নাম হচ্ছে রাবেয়া। রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল পর্যায়ের একজন মহিলা মন্ত্রী হয়েছে। এই রাবেয়ার রতে হচ্ছে রাইবোজোম, উনার এই রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী হচ্ছে আবরণী বিহীন অঙ্গাণুর উদাহরণ। রাবেয়াতে হচ্ছে রতে, রাবেয়াতে হচ্ছে রাইবোজোম, শেখে হচ্ছে সেন্ট্রোজোম, ইন্টারন্যাশনাল হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মহিলাতে মাইক্রোটিউবিউল, মন্ত্রীতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। শেষের তিনটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, শেষের তিনটাকে একত্রে বলে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এই তিনটাকে একত্রে বলে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। এখন তোমাদের অনেকের কোশ্চেন, মনে অনেক কোশ্চেন যে স্যার মাইটোকন্ড্রিয়াটা একটু বুঝায় দেন, স্যার লাইসোজোমটা একটু বুঝায় দেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেন, ক্লোরোপ্লাস্ট বলেন, গোলজি বস্তু কি, কোষ গহ্বর কি। তোমাদের অনেকের কোশ্চেন যে কোষ কঙ্কালটা কি স্যার, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি। তোমাদের সকলের কোশ্চেনের অ্যানসার আমি আস্তে আস্তে সব দিয়ে দিব। ধৈর্য ধরে ক্লাসগুলোর প্রতি লক্ষ্য রাখো। দ্বিতীয় অধ্যায়ে সকল প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ করে দিব এবং ক্লাসগুলো মনোযোগ দিলে এটাই ফাইনাল রিভিশন। এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে অনেকের মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, আমাকে বলেছো। আমি বলছি ক্লাসগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে আশা করছি তোমাদের সবার মনের কষ্ট দূর করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমি একটু সামারি করে এই অংশটা শেষ করে আরেকটা অংশ লিখবো। একটা আদর্শ কোষে দুই ধরনের বস্তু রয়েছে, মৃত বস্তু, জীবিত বস্তু। মৃত বস্তু কোনটা? কোষ প্রাচীরটা মৃত বস্তু। জীবিত বস্তু কোনটা? প্রোটোপ্লাজমটা জীবিত বস্তু। প্রোটোপ্লাজমের এই জীবিত বস্তু কয় ধরনের? তিন ধরনের, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজমে কয় ধরনের বস্তু রয়েছে? সাইটোপ্লাজমে দুই ধরনের বস্তু রয়েছে, তরল রসকে বলে সাইটোসোল আর হচ্ছে অঙ্গাণুগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অঙ্গাণু আবার কয় ধরনের? দুই ধরনের, আবরণী যুক্ত, আবরণী বিহীন। আবরণী যুক্ত অঙ্গাণু হচ্ছে মালা অ্যান্ডারসনের প্রেমে গদ গদ করে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গোলজি বস্তু, কোষ গহ্বর। প্লাস্টিড তিন প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আবরণী বিহীন অঙ্গাণু রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী, রাইবোজোম, সেন্ট্রোজোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। শেষের তিনটাকে আবার বলে কোষের কঙ্কাল। কেন কোষের কঙ্কাল বলে পরে বলবো। শেষের তিনটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, তিনটাকে বলে কোষের কঙ্কাল। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আর প্রশ্ন না থাকলে আমি নেক্সট টপিকটা লেখা শুরু করব। নেক্সট টপিকটা খুব বেশি দীর্ঘ হবে না, নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করব মাত্র 5 মিনিট। তোমরা একটু ধৈর্য ধরে আমার ক্লাসটার প্রতি লক্ষ্য রাখো এবং এই অংশে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, মাহাদি মুরসালিন কোশ্চেন করলো, মাহাদি মুরসালিন কোশ্চেন করলো যে নিউক্লিয়াসটাও তো সাইটোপ্লাজমের মধ্যে ভেসে আছে, নিউক্লিয়াসকে সাইটোপ্লাজমের অংশ বলা হলো না কেন? মাহাদি মুরসালিন, তুমি সাইটোপ্লাজমের সংজ্ঞা জানো না, তাই হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে ভেসে আছে বলছো। মাহাদি মুরসালিন, তোমাকে আমি অনুরোধ জানাবো সাইটোপ্লাজমের ক্লাসটা যখন আমি নিব তখন খেয়াল করবা, তাহলে তোমার প্রশ্নের অ্যানসার পাবা। মোসলে আহমেদ বলছে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য আর একটু বলেন। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য তো আমি বলিই নাই, সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য বলবো পরে, বলেই তো নাই এগুলা। মোসলে আহমেদ হচ্ছে সামনের ক্লাসগুলোর প্রতি লক্ষ্য রাখো। রোজিনা পারভিন বলতেছে সেল ভ্যাকিউলটা থাকার কথা না, কোষ গহ্বর তো থাকবে, অনেক কিছু থাকবে। আমি এতটুকু একটা কোষ এঁকেছি, এর মধ্যে কোষ গহ্বর রাখতে হবে, ওর জন্য ক্লোরোপ্লাস্ট রাখতে হবে, ওর জন্য সব রাখতে হবে। আমি তো এটা বোঝানোর জন্য আঁকছি, ও বলে যে কোষ গহ্বর কই দিছে, বলদ না। আচ্ছা, আমি নেক্সট টপিক লেখা শুরু করলাম, তোমরা দ্রুত নেক্সট টপিকটা লেখা শুরু করো আমার সাথে।
দ্রুত লেখার জন্য অনুরোধ জানাচ্ছি, লেখা শেষ হলে দয়া করে আমাকে জানাবেন। এটা আজকের শেষ টপিকস আলোচনা করতে চাচ্ছি। অনেকের মনে কষ্ট দেখলাম যে ওরা সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম বোঝে না, তাদেরকে বলছি মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো, তোমাদের মনের কষ্ট দূর হবে ইনশাআল্লাহ। যারা সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম বোঝো না তাদেরকে আমি ক্লিয়ার করার জন্য এই অংশটা লিখেছি, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম ক্লিয়ার করার জন্য। মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করছি। এখানে আমরা তো একটু আগে জেনেছি প্রোটোপ্লাজম তিনটা অংশ নিয়ে গঠিত, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এটা আমাদের বইতেই লেখা আছে যে প্রোটোপ্লাজম তিনটা অংশ নিয়ে গঠিত। আমাদের বই ঘাটলেই আমরা পাবো যে প্রোটোপ্লাজমে তিনটা অংশ রয়েছে। কোষ ঝিল্লি প্রোটোপ্লাজম মানে জীবন আছে, সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম মানে জীবন আছে, নিউক্লিয়াস প্রোটোপ্লাজম মানে জীবন আছে। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে তিনটা অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের একটা সংজ্ঞা আমি এইখান থেকে বানাই দিতে পারি, প্রোটোপ্লাজমের একটা সংজ্ঞা আমি এখান দিয়েই বানাতে পারি। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটির সমন্বয়ে কোষে যে সজীব বা জীবিত বস্তু রয়েছে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। আবার বলি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটি বস্তুর সমন্বয়ে কোষে যে সজীব বা জীবিত বস্তু রয়েছে তাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের সংজ্ঞা একটু আগে যা শিখেছি সেই অনুযায়ী বল। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটার জীবন আছে, তিনটা জীবন, এই জীবিত তিনটা বস্তুকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। সংজ্ঞাটা তাহলে এই তিনটাকে যোগ করে কিভাবে বলি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের সমন্বয়ে কোষে যে সজীব বা জীবিত বস্তু রয়েছে তাকে প্রোটোপ্লাজম বলে। এখন সঙ্গে এটা দেয়া যায়, কিন্তু এই সংজ্ঞাটা আমরা দিব না, তার কারণ আমাদের বইতে যে সংজ্ঞাটা দেয়া আছে আমরা সেটাকেই পছন্দ করতে চাই। আমাদের বইতে যে সংজ্ঞাটা দেয়া আছে সেটাই আমরা পছন্দ করতে চাই। এখানে বলা হচ্ছে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা। আসলে দেখো, প্রোটোপ্লাজমটা পুরো কোষ ঝিল্লির ভিতরের পুরো প্যাকেজটাই প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি থেকে শুরু করে ভিতরের প্যাকেজটা প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরকে বাদ দিয়ে দাও, কোষ ঝিল্লির ভিতরের পুরো প্যাকেজটাই কিন্তু প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা পুরো প্যাকেজটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে তোমাকে স্যার কোশ্চেন করেছে, বাবা প্রোটোপ্লাজমটা কি? তুমি বলবা স্যার কোষ ঝিল্লি দিয়ে ঘেরা পুরো প্যাকেজটাই হচ্ছে প্রোটোপ্লাজম স্যার। তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কোষের ভিতরে এই প্রোটোপ্লাজমটা কেমন? আসলে বিজ্ঞানীরা ঘেটে দেখেছে প্রোটোপ্লাজমের সব বস্তুগুলা অর্ধস্বচ্ছ। মানে কি অর্ধস্বচ্ছ? মানে হচ্ছে পানির মতো ট্রান্সপারেন্ট স্বচ্ছ নয়, কাচের মতো ট্রান্সপারেন্ট স্বচ্ছ নয়, একটু ঘোলাটে। কেমন ঘোলাটে? তুমি সকালে যে জেলি দিয়ে রুটি খাও সেই জেলিটা দেখবা পুরো পানির মতো ট্রান্সপারেন্ট না, একটু ঘোলাটে হয়। ওই জেলির মতো অর্ধস্বচ্ছ, পুরো ট্রান্সপারেন্ট না, একটু ঘোলাটে, পুরো স্বচ্ছ না, একটু ঘোলাটে টাইপের। তোমরা প্রোটোপ্লাজম দেখতে চাও আমার কাছে, তোমরা প্রোটোপ্লাজম দেখতে চাও, তোমাদেরকে আমি একটু প্রোটোপ্লাজম দেখাবো। এখন প্রোটোপ্লাজম দেখাতে চাই। এই যে এই বোতলটা পুরো স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা বোতল, এই বোতলটা হচ্ছে পুরো স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা বোতল, এই বোতলটা পুরো স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা বোতল, এবং এর ভিতরে যে পানিটা আছে পানিটাও পুরো স্বচ্ছ, এই বোতলটাও স্বচ্ছ, বোতলের ভিতরে যে পানিটা আছে পানিটাও পুরো স্বচ্ছ ট্রান্সপারেন্ট। অথচ তোমরা এই কাজটা দেখো, এই কাজটা পুরা স্বচ্ছ নয়, এটার এক পাশ থেকে আরেক পাশে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে না, এটা পুরা স্বচ্ছ নয়, এটা কেমন যেন ঘোলাটে টাইপের। এটাই হচ্ছে প্রোটোপ্লাজমের কালার। চোখ দিয়ে একবার প্রোটোপ্লাজমের কালার দেখে যাও, পুরা স্বচ্ছ না, আবার পুরা কালচেও না, অর্ধ স্বচ্ছ। কেমন জানি দেখা যায় মনে হচ্ছে, আবার দেখা যায় না মনে হচ্ছে, কেমন জানি দেখা যায় মনে হচ্ছে, আবার জানি দেখা যায় না মনে হচ্ছে। মানে পুরা ট্রান্সপারেন্টও না, পুরা আবার ঘোলাও না। এটাকেই বলে অর্ধ স্বচ্ছ। তাহলে আমি বলতে যাচ্ছি প্রোটোপ্লাজম পুরা স্বচ্ছ নয়, অর্ধ স্বচ্ছ। আর হচ্ছে প্রোটোপ্লাজমটা থকথকে জেলির মতো। দেখো, পানিকে যদি আমি টেবিলের উপর ছেড়ে দিই পুরো টেবিল দিয়ে গড়িয়ে চলে যাবে। একটা বরফকে যদি আমার টেবিলের উপর ফেলে দিই বরফটা টেবিলের উপর যে বসে থাকবে। কিন্তু জেলিকে যদি ফেলি, জেলিটা থক করে হচ্ছে একটু নড়াচড়া করবে, কিন্তু গড়িয়ে পানির মতো চলে যাবে না। আবার বরফের পিসটার মতো পুরো একটা হার্ড অংশ থাকবে না, একটু
নরম হয়ে কিছুটা লেগে যাবে। জেলির যে কঠিন অবস্থা এটাকে বলে অর্ধ কঠিন। জেলিকে আমরা বলি অর্ধ কঠিন। অর্ধ কঠিন না বলে এখানে বলা হয়েছে থকে জেলি। জেলিটা হচ্ছে অর্ধ কঠিন বা প্রায় কঠিন। প্রায় কঠিন বলবো না, আমি বলবো থক থকে। তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা পুরো প্যাকেজটাই হচ্ছে প্রোটোপ্লাজম। স্যার প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে স্যার কোষ প্রাচীরটাকে বাদ দিয়ে দেন, পুরো কোষ ঝিল্লি দিয়ে ঘেরা প্যাকেজটাই হচ্ছে স্যার প্রোটোপ্লাজম। তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কোষের ভিতরের অর্ধ স্বচ্ছ, মানে পুরো স্বচ্ছ নয়, অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো এই বস্তুকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। থকথকে জেলির মতো এই বস্তুকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কোষের ভিতরে যে অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম তিনটা অংশ নিয়ে গঠিত: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এবার আসো সাইটোপ্লাজম নিয়ে যাদের মনে কষ্ট ছিল তারা সাইটোপ্লাজম শিখে যাও আমার কাছ থেকে। যারা সাইটোপ্লাজম জানতে চাও তারা আমার কাছে আসো। সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম থেকে দুইটা অংশ বাদ দিতে হয়। সাইটোপ্লাজম মানে হচ্ছে প্রোটোপ্লাজমেরই একটা অংশ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ফার্স্ট সংজ্ঞা, সাইটোপ্লাজমের ফার্স্ট সংজ্ঞা, প্রোটোপ্লাজমের একটি অংশ হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ফার্স্ট সংজ্ঞা, প্রোটোপ্লাজমের একটি অংশ হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ফার্স্ট সংজ্ঞা, শর্টকাট, প্রোটোপ্লাজমের একটি অংশ হচ্ছে সাইটোপ্লাজম। আরো সুন্দর করব, আরো সুন্দর করব। প্রোটোপ্লাজমের একটি অংশ সাইটোপ্লাজম। আরো সুন্দর করে আসো। প্রোটোপ্লাজমের তিনটি অংশের মধ্যে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসকে বাদ দিতে হবে। প্রোটোপ্লাজমের তিনটা অংশের মধ্যে কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস দুইটাকে বাদ দিলে যে অংশ থাকে তাকেই বলা হয় সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের তিনটা অংশের মধ্যে কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসকে বাদ দিলে যে অংশ থাকে তাকে বলে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের তিনটা অংশের মধ্যে দুইটা বাদ দিতে হবে, কোষ ঝিল্লি নিউক্লিয়াস বাদ দিলে যেটা থাকে সেটা সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু হওয়ার কথা, সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু হওয়ার কথা প্রোটোপ্লাজম মাইনাস কোষ ঝিল্লি প্লাস নিউক্লিয়াস। মানে প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস দুইটা বাদ দিব, প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি নিউক্লিয়াস দুইটা বাদ দিব, থাকবে সাইটোপ্লাজম। হ্যাঁ, সংজ্ঞাটা কি লেখা আছে? নিউক্লিয়াসের বাইরের অংশ, নিউক্লিয়াসের বাইরের অংশ, নিউক্লিয়াসের বাইরের অংশ, নিউক্লিয়াসের বাইরের অংশ আর কোষ ঝিল্লির ভেতরে, কোষ ঝিল্লির ভেতরে। তাহলে নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লির ভিতরে, নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লির ভিতরে। কি মজা দেখো, সাইটোপ্লাজম কোন জায়গায় আছে? নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লির মাঝখানে, নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, এতটুকু হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা প্রোটোপ্লাজমের অংশকে বলে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের অংশকে বলে সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা এই প্রোটোপ্লাজমের অংশকে বলে সাইটোপ্লাজম। কিন্তু এই ধরনের রিয়েল ভালো সংজ্ঞাগুলো তোমরা ইন্টারে পাবা, আমাদের বইতে ভুল করে ফেলেন, আমাদের বইতে ভুল করে ফেলেন। উপরে প্রোটোপ্লাজমের যে সূত্র লিখেছে আমাদের বইতে, নিচে সাইটোপ্লাজমের সংজ্ঞা মানে ইকুয়েশনে ভুল করেছে। প্রোটোপ্লাজম আমাদের বইতে লিখছে প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু কোষ ঝিল্লি মাইনাস প্লাস নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস দুইটাকে বাদ দিতে হবে। কিন্তু আমাদের বইতে সাইটোপ্লাজমের সংজ্ঞা লেখা প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস। বলদ না, প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু লিখলো তিনটা, কিন্তু সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু লিখছে প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস। বলদের মতো একটা ভুল করেছে। এখন আমরা ম্যাট্রিকে পড়ি, আমরা ছোট মানুষ, ভুল করবে, আমাদের ভুল শিখাবে, ভুল শিখবো, কিচ্ছু করার নাই। ছোট মানুষ যা বলবে তাই মেনে নিব, কিচ্ছু করার নাই। এখন বইয়ে যে ভুল সংজ্ঞা আছে ভুল সংজ্ঞায় আমরা দিব। আমরা এসএসসি তে পড়ি, এসএসসির ভুল সংজ্ঞায় আমরা পছন্দ করি, আমরা ভুল শিখতে পছন্দ করি, কারণ এসএসসি তে কিছু ভুল জিনিস দিবেই। এসএসসির ভুল জিনিস কি বললো? আমি একটু আগে বললাম প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি নিউক্লিয়াস দুইটাকে বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া যাবে। কিন্তু এসএসসি আমাদের ভুল শিখায়, বলছে তোমরা ছোট মানুষ, তোমরা ভুল শিখো, প্রোটোপ্লাজম থেকে খালি নিউক্লিয়াস বাদ দিলেই সাইটোপ্লাজম পাওয়া যায়। তাহলে শিখে দাও। ম্যাট্রিকের জন্য সূত্র সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস। ম্যাট্রিকের জন্য ভুল সূত্র সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস। অর্থাৎ প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তু থাকে তাকেই সাইটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে বাদ দিলে যে জেলির মতো বস্তু থাকে তাকেই সাইটোপ্লাজম বলে। কিন্তু রিয়েলি কি হওয়া উচিত ছিল? রিয়েলি হওয়া উচিত ছিল নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লির ভিতরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লির ভিতরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। ম্যাট্রিকে পড়ো, যা বলে তাই মেনে নাও, কিচ্ছু করার নাই। প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমটা ক্লিয়ার করার জন্য আমি এত কষ্ট করছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করো প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের কি সংজ্ঞা ইউজ করবা, প্রোটোপ্লাজমের সংজ্ঞা ইউজ করবা। প্রোটোপ্লাজম জানার আগে তুমি এতটুকু বুঝো যে কোষের জীবিত বস্তুকে প্রোটোপ্লাজম বলে। জীবিত বস্তু তিন ভাগে বিভক্ত: কোষ ঝিল্লি,
সাইটোপ্লাজম নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি কোষ ঝিল্লি দিয়ে ঘেরা পুরো প্যাকেজটাই হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা পুরো প্যাকেজটাই হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কোষের ভিতরে প্রোটোপ্লাজম থাকে। এই প্রোটোপ্লাজমের দুইটা বৈশিষ্ট্য, অর্ধস্বচ্ছ মানে পুরো পানির মতো ট্রান্সপারেন্ট না, একটু ঘোলাটে, অর্ধস্বচ্ছ। দেখে যাও প্রোটোপ্লাজমের কালার, অর্ধস্বচ্ছ প্রোটোপ্লাজমের কালার, অর্ধস্বচ্ছ এবং জেলির মতো থকথকে। থকথকে বলতে বোঝাচ্ছে প্রায় কঠিন কিন্তু পুরো কঠিন না। তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। এবার প্রোটোপ্লাজম থেকে যদি সাইটোপ্লাজমের সংজ্ঞা দিতে হয়, বলতে হবে প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি নিউক্লিয়াস দুইটা বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া যায়। সেটাই আমি লিখেছি, প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি নিউক্লিয়াস দুইটাকে বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া যায়। এবং রিয়েল সংজ্ঞা হওয়া উচিত নিউক্লিয়াসের বাইরে এবং কোষ ঝিল্লির ভেতরে। নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লির ভেতরে এই অংশটাকে বলে সাইটোপ্লাজম, হওয়া উচিত এই সংজ্ঞা। কিন্তু আমাদের বইতে দিয়েছে ভুল সংজ্ঞা, বলেছে প্রোটোপ্লাজম থেকে খালি নিউক্লিয়াস বাদ দিলেই সাইটোপ্লাজম পাওয়া যায়। প্রোটোপ্লাজম থেকে খালি নিউক্লিয়াস বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া যায়। তাহলে আমাদের বইতে ভুল সংজ্ঞাটা কি বলেছে? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে জেলির মতো যে বস্তু থাকে তাকেই সাইটোপ্লাজম বলে। এখন তোমার কোশ্চেন হচ্ছে কোন সংজ্ঞাটা তুমি ইউজ করবা। খবরদার সঠিক সংজ্ঞা ইউজ করবা না, খবরদার সঠিক সংজ্ঞা ইউজ করবা না, খবরদার। এসএসসি তে পড়ো, ভুল সংজ্ঞাই দিতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি সাইটোপ্লাজম নিয়ে অনুধাবনমূলক কোশ্চেন আসে তখন ভুল প্লাস সঠিক দুইটা মিলিয়ে ঝিলিয়ে লিখবা। যদি অনুধাবনমূলকে আসে ভুল আর সঠিক মিলিয়ে লিখবা, কিন্তু জ্ঞানমূলকে আসলে খবরদার ভুল সংজ্ঞা লিখতে হবে, এটাই দিতে হবে। সাইটোপ্লাজম ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস, অর্থাৎ প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তু থাকে তাকেই সাইটোপ্লাজম বলে। এবার কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, না হলে আজকে ক্লাস শেষ করতে চাই। শারাফাত সিয়াম কোশ্চেন করলে এইভাবে আর ক্লাস করতে ভালো লাগে না, আমারও এইভাবে আর ক্লাস নিতে ভালো লাগে না। মনে চাই যে সবার সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে হচ্ছে এভাবে মোবাইলে ক্লাস নিতে নিতে মোবাইলে খাতা দেখতে দেখতে আমার চোখেরও 12টা বেজে যাচ্ছে। কষ্ট তোমাদেরও হয়, কষ্ট আমারও হয়, কি করবা বলো। পরিস্থিতি, পরিবেশ, সিচুয়েশন আমাদেরকে আজকে এমন করে দিচ্ছে। মেনে নাও, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে সব ঠিক করে দেয় আমাদের সবার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করতে চাই। যারা সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম নিয়ে কষ্ট পাচ্ছিলা তারা আমাকে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। মাহাদি মুরসালিন সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম নিয়ে কষ্ট পাচ্ছিলা, মাহাদি মুরসালিন আমাকে জানাও তোমার কাছে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম ক্লিয়ার কিনা। যারা সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম নিয়ে কষ্ট পাচ্ছিলা তারা আমাকে জানাও যে তোমাদের কষ্ট দূর হয়েছে কিনা। আর সবাইকে অনুরোধ জানাবো যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো তারা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য। সবাইকে জোরালো অনুরোধ। মেঘা, আমার বাসায় তো জায়গা হবে না সবার বাবা, আমার বাসা তো খুব ছোট্ট একটা বাসা, 2-3 জন আসলে পড়ানো যাবে। মেঘা বুঝতে পেরেছে দেখতে পাচ্ছি। মাহাদি মুরসালিন মনে হয় নাই, চলে গেছে। যাই হোক, মাহাদি মুরসালিনের প্রশ্নের জন্য আজকে এই দুইটা টপিকস আমার লিখতে হলো। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি ভালো করে দ্বিতীয় অধ্যায়টা আমার সাথে সাথে রিডিং দিয়ে ফেলার জন্য। আমি যেভাবে পড়াচ্ছি দ্বিতীয় অধ্যায়টা আমার সাথে সাথে পড়ে ফেলার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। যদি সবাই আমার সাথে সাথে পড়তে না পারো তাহলে হতে পারে তোমাদের এই পড়াটা পিছিয়ে যাবা। আমি অনেককে বলতে শুনছি যে আপনি আপনার মতো পড়িয়ে যান, আমি পরে হচ্ছে ক্লাসগুলো আমি পরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা পড়বো, এখন পড়বো না। এই যে তুমি পরে বললা, এই তোমার পরে আর কোনোদিন শেষ হবে না, তোমার এই পরে আর শেষ হবে না। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন, এখানেই আমরা সব কিছু আলোচনা করব এবং এটাই বিস্তারিত আলোচনা। এরপরে হয়তো আর কখনো এই অধ্যায়গুলো আর এভাবে আলোচনা করা আর সম্ভব হবে না, হয়তো এগুলো আর আলোচনা সম্ভব হবে না। হয়তো এই রিভিশনের পরেই আমরা এসএসসি পরীক্ষার আগে সাজেশন দিয়ে শেষ হয়ে যাবে হয়তো আমাদের ক্লাস। তাহলে তোমাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার সাথে সাথে সুন্দরভাবে তোমাদের পড়াগুলো শেষ করে ফেলার জন্য। তাহলে সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।